সেদিন ছিল আমাবস্যার ঘন ঘটা আধার। আমি তখন ছিলাম আমার গ্রামের বাড়ি শরাবপুর। আমার গ্রামের বাড়ি এমনিতেই জঙ্গলিপনা বাড়ি। আশপাশে আর কোনো বাড়ি নেই। সে বাড়িতে থাকেন শুধু আমার চাচা ও চাচি। তারা দুজনেই বেশ বয়স্ক। আমার জন্য রাতের খাবার প্রস্তুত করলেন আমার বড় চাচি। আমি রাতের খাবার শেষ করলাম। শেষ করার পর আমাকে বিছানা করে দিলেন দূরে জঙ্গলের ভিতর একটা পুরনো বাড়িতে। অবশ্য সেখানে আমি থাকতে ভালোবাসি, তাই আমি সেখানে চলে গেলাম। পুরনো বাড়িটি দেখতে ছিল অবিকল জমিদার বাড়ির মতো। একে তো ভীষণ অন্ধকার, চারিদিকে ভীষণ শিমশাম নিরিবিলি পরিবেশ। বাতাসের জন্য একটু ছাদের উপর উঠে বসলাম। একা একা বসে আছি, কেমন একঘেয়েমি মনে হচ্ছে। তাছাড়া রাতের খাবারও একটু বেশিই খাওয়া হয়ে গেছে, তাতে একটু বেশিই ঘুম আসছে আজ। আমি আস্তে আস্তে নিচে নেমে নিজের বিছানায় যেয়ে শুয়ে পড়লাম। হঠাৎ আমি শুনতে পেলাম কিসের একটা আওয়াজ করুণ সুরে ভেসে আসছে। আমি আস্তে আস্তে উঠলাম। জানালার থেকে পর্দা সরিয়ে দেখতে পেলাম দূরে দোলনায় দোল খাচ্ছে কেউ একজন। তবে মনে হচ্ছিল বেশ সুন্দরী, সাদা একটা শাড়ি পরা, কেমন যেন চুলগুলো বাতাসে উঠছে। আমি আস্তে আস্তে আমার রুমের দরজাটি খুললাম। এক পায়ে দুই পায়ে এগিয়ে গেলাম, কিন্তু সেই সুরটা কোথায় যেন মিলিয়ে গেল। আমি যত এগুতে থাকলাম সে তত দূরে সরে যেতে থাকলো। আমি তার পেছন পেছন চলা শুরু করলাম। কেমন যেন আমি তাকে ধরতেই পারছি না। অবশেষে আমি আবার আমার ঘরের দিকে ফিরে আসতে থাকলাম এবং ফিরে এসে দেখতে পেলাম সে আবার দোলনার উপরে বসা। আমি ভাবলাম, কি ব্যাপার, আবার আসলো কোথা থেকে? আমি সামনের দিকে এগোতে ভীষণ ভয় পাচ্ছিলাম, তবে আমাকে তো ঘরে যেতেই হবে। আমি ভয়কে দূরে ঠেলে সামনে এগোতে থাকলাম। আমি ভাবলাম সামনে গেলে হয়তো দূরে চলে যাবে, কারণ আমি বুঝে ফেলেছি এটা কোনো মানুষ নয়। আমি দোলনার কাছে গেলাম, দেখলাম তখনও সে বসে আছে। আমি বিরক্ত দেখিয়ে চোর গলায় বললাম, এই, কে তুমি? কিন্তু আমার মনে হচ্ছে তার কোনো খেয়ালই নেই। আমি আবার জিজ্ঞাসা করলাম, কে তুমি? সে আবার কোনো উত্তর দিল না। এক পর্যায়ে ভয়ে ভয়ে আমি তার শরীরে হাত দিতে গেলাম, কিন্তু শরীরে হাত দেওয়ার পূর্বেই সে আমার দিকে ফিরে তাকালো। আমি দেখেই ভীষণ জোরে চিৎকার দিলাম, কারণ আমি তার চেহারায় যা দেখলাম, সত্যি আমি ভাবতেও পারিনি যে সে এক অবিশ্বাস্য ভয়ঙ্কর চেহারা হবে। তার মুখের এক পাশে আগুনের ঝলসানো, আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে থাকলো। দূর থেকে হাতকে লম্বা করে দিল আমাকে ধরার জন্য। আমি কোনোভাবে তাকে এড়িয়ে দরজার কাছে পৌঁছালাম এবং দরজা খুলে আবার দরজা বন্ধ করে দিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি ভয়ে ঘরের ভিতরে বসে থাকলাম। চারদিক নিস্তব্ধ। হঠাৎ আমি তাকালাম উপরের দিকে। তাকিয়ে দেখি ছাদে ঝোলানো ঝাড়বাতি সেটা শুধু দুলছে। আমার ভীষণ ভয় লাগছে। আমি অন্ধকারে আমার সোফার এক কোণায় বসে থাকলাম আর কাঁপতে থাকলাম। হঠাৎ ঝাড়বাতিটি
এসে পড়ল ঘরের মেঝেতে। আমি লাফ দিয়ে উঠলাম। আমি ভয়ে ভয়ে বললাম, কে এখানে? তখন ঘরের চারদিক থেকে অট্টহাসির আওয়াজ শুনতে পেলাম। এবার আমার কাছে মনে হচ্ছিল কে যেন আমার সামনে থেকে সাগ করে চলে গেল। আমার আতঙ্কে শরীর থেকে ঘাম আসতে লাগলো। জড়সড় হয়ে বললাম, কে এখানে? সামনে দিয়ে কে গেল? জবাব দিচ্ছ না কেন? হঠাৎ আওয়াজ আসলো বিকটভাবে, এই, আমি এখানে প্রতি অমাবস্যার রাতে থাকি। তুই এখানে এসেছিস কেন? আমি কাঁপতে থাকলাম আর বললাম, কে আপনি? আর কেন এমন করছেন? সে বলল, এই, তুই আমাকে চিনিস না। আমি থাকতাম কুকাব শহরে, তারপর আসলাম এই গ্রামে। আর এই ঘরে আমি প্রতি অমাবস্যার রাতে আসি গত 200 বছর ধরে। বের হয়ে যায় এখান থেকে, বেঁচে যাবে, আর না হলে শেষ করে ফেলবো। আমি তো দৌড় দিলাম দরজা খুলেই। আমার চাচা চাচির দরজার সামনে হুবড়ি খেয়ে পড়লাম। আমার চাচা চাচি জিজ্ঞাসা করলে আমি তাদের সব ঘটনা খুলে বললাম, রাতে যা যা ঘটেছে। তারা দেখতে গেলেন ওই পুরনো বাড়িতে, কিন্তু আশ্চর্য, কোথাও কিছুই নেই। আমার চাচা চাচি বললেন সব কিছুই নাকি আমার মনের ভুল। সে হিসাবেই প্রমাণ করলেন। আমার আর কিছু বলার থাকলো না। সে রাতে আর ঘুম হলো না, তাই সকালে ঘুমালাম।